আমার খালামণিকে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা যেতে দেখা যায়, মানে তার জীবন ওখানে শেষ হয়ে যায়। লাশটা যে রাখছে গোসল দেওয়ানোর জন্য সেখান থেকে 1.5 ঘন্টার জন্য পাওয়া যায় না। আমার খালু যখন পাশ ঘুরে তাকাইতো, ওনাকে যখন পাইতো না, তো আশেপাশের প্রতিবেশী, তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবার কাছে, রিলেটিভ থেকে শুরু করে সবার কাছে জিজ্ঞাসা করা হয়, কেউ জানতো না। 3টার দিকে সে আসে, বলতে কি 3টার দিকে যদি মানুষজন জেগে থাকে তাহলে তাকে উঠানের কর্নারে, আমাদের নানুদের মানে গ্রামের বাসাটা হয় কি যে ঘর একটা থাকে টিনের ঘর, পাশে আরেকটা ছোট ঘর থাকে যেখানে রান্না করা হয়, রান্নাঘর হিসাবে বানানো হয়। ওই ঘরের একবার চালের উপরে পাওয়া যায়, অথবা পাশে ডালিম গাছ থাকে বা বড় কোনো গাছ থাকে, ওই গাছগুলোর তলাতে পাওয়া যায়। অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। যখন ওনাকে তোলা হয় তখন সে কিছু বলতে পারে না। এভাবে করতে করতে আস্তে আস্তে দিন যাইতে থাকে। নানা ধরনের ডক্টরের কাছে দেখানো হয়। এটা প্রায় 1 মাস মতো বা 1.5 মাস মতো এই কাহিনীটা চলে, তো দেখানো হয়। তারপরে এভাবে করতে করতে আস্তে আস্তে মনে করা হয় যে সে সুস্থ হবে বলে একটা হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। একটা হুজুরের খোঁজ পাওয়া যায় আমাদের ওই গ্রামেই। আমার নানা ভাইয়ের হচ্ছে, উনি ফ্রেন্ড টাইপের ছিলেন, তো ওনার সাথে কথাবার্তা বলে উনি একটা তাবিজ দেয় আর পানি পড়া দেয়। বলছে ওই তাবিজটা খোলা যাবে না, হাতে বেঁধে দেয়, বাম হাতে। তাবিজটা বেঁধে দেওয়ার কারণে তো উনি কিছুদিন ঠিক থাকবেন বলা হয়েছে। ওই তাবিজটা নেয়ার পরে সে হচ্ছে আল্লাহর রহমতে প্রায় 15 থেকে 20 দিন মতো সুস্থ স্বাভাবিক ছিল। কিন্তু এর মাঝখানে ইন দ্য মিন টাইম তার কিন্তু বেবি হয়ে গেছে। বেবির বয়স 3 থেকে 4 মাস বয়স। বেবি হওয়ার পরও চলতেছে। কিন্তু 15 দিন পরে হঠাৎ করে সে একদিন করে কি, যে বট গাছ থাকে আমাদের গ্রামে, ফজুসা বাজারের ওখানে, এটা চরকিশোরগঞ্জ এলাকার দিকে পড়ে, মুন্সিগঞ্জের। এখানে যদি খবর নেন আপনারা জানতে পারবেন, ওখানে একটা এলাকা আছে যে এলাকাতে আমার যতদূর মনে হয় 160+ গাছ আছে। কিন্তু এই গাছটা কখনো কেউ মানে কাউন্ট করে, লাইক একটা এরিয়া, ওই এরিয়াতে কতটা গাছ আছে এটা আপনি যদি একবার কাউন্ট করেন, আবার যদি আরেকজন কাউন্ট করে, আপনাদের হিসাব কখনো মিলবে না। 2টা আগে বা একটা আগে, একটা পরে, একটা আগে, এভাবে মিলবে। আজ পর্যন্ত কেউ ওখানে বলতে পারে নাই। ওখানে ওটা স্পষ্ট করে লেখা আছে। আমি চাইলে আপনাকে গুগল লিঙ্ক দিতে পারবো বা যে কোনো কিছু। এটা অনেক ফেমাস একটা জিনিস, মানে এলাকা। ওইখানে একদিন ওনাকে দেখা যায় যে উনি রশি বাইধে ফাঁসি নেওয়ার চেষ্টা করতেছে। এটা দেখে ওনার হচ্ছে দেবর, তখন বাজে হচ্ছে দুপুর 12:45 বা 50 এরকম, ভর দুপুরে, যেটা গাছে উঠে নাই। গাছটা সাইজ, গাছে যে ডাল থাকে না, ডালের সাথে উনি রশি বাঁধতেছিল। আর ওনার চোখ মুখ লাল হয়ে গেছে, মাথা থেকে চুল তো অনেক ঝাঁকড়া চুল ছিল আমার খালামণির, তো চুলগুলো এভাবে পড়ে আছে। উনি ওনার মতো করতেছেন আর ফুসাইতেছেন, অনেক একদম নিঃশ্বাস নিলে যেরকম শ্বাস হয় না, ওরকম ভাবে উনি শ্বাসটা বের করতেছেন, চোখ মুখ লাল। তো কোনোভাবে ওনাকে ধরে বাইধে, ওই যে দেবর দেখার পরে উনি গ্রামের বাসীর ফোন, মানে সবার ফোন তো দেওয়ার টাইম নাই, জাস্ট ডাকাডাকি চিল্লাপাল্লা করছে। যে কয়জন ছিল এসে ওনাকে হচ্ছে সাথে সাথে উঠায় ওখান থেকে নিয়ে আসা হয়। তারপরে আস্তে আস্তে দেখা হয় যে সবকিছু চেক করা হয় যে উনি সব ঠিকঠাক আছেন কিনা। উনি বলতেছেন আমি এখানে থাকবো না, ওরা আমার থাকতে দিবে না, আমাকে নিয়ে যাবে। তো এরকম করতে করতে ওই দিনই আবার হুজুরটাকে ডাকা হয়। ওই হুজুরটাকে ডাকতে গিয়ে দেখা যায় কি ওই হুজুরটাকে আর পাওয়া যাচ্ছে না। সো এটা নিয়ে যখন আমার খালু খোঁজ খবর নিতে যান, এই হুজুরটা ছিলেন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। সো উনি ওই তাবিজটা দেওয়ার মাধ্যমে আমার খালামণিকে বশ করতে চাইছিলেন, মানে আমার খালামণির উপর যে জিনটার আসর আছে ওই জিনটাকে উনি বশ করতে চাইছিলেন। কিন্তু আনফরচুনেটলি সে পারে নাই, ব্যর্থ হয়েছে। তারপরে ওই হুজুরের কোনো আর খোঁজ খবর পাওয়া যায় না। এতে তারপরে আমার খালামণির অবস্থা দিন দিন অবনতির দিকে যাইতে থাকে। তার কি হয়েছে এটা কেউ বলতে পারে না। সবাই মনে করে এনজাইটি বা ডিপ্রেশন, বাট ইট ওয়াজ নট দ্যাট। তার হচ্ছে মনে যেই মানে চিন্তা ভাবনা যে এত চলতেছে, সেটা কাউকে প্রকাশ করতে পারে না। সে খালি একটা কথাই বলে, জিজ্ঞাসা করলে আমাকে তারা নিয়ে যাবে, আমাকে ওরা বাঁচতে দিবে না, আমাকে ওরা নিয়ে যাবে, আমাকে ওরা বাঁচতে দিবে না। তারপরে আস্তে আস্তে দিন গেল, আরো 10-15 দিন নানা ধরনের হুজুরের কাছে দেখানো হয়। তারপরে খোঁজ আসে যে ওই এলাকাতে আমার নানুর রিলেটিভ ছিল, মানে আমার নানুর সম্পর্কের একটা রিলেটিভ। সো উনি এসে বলে যে কাশ্মীরের ওইদিকে একটা হচ্ছে তান্ত্রিক আছেন, উনি হচ্ছে মুন্সিগঞ্জের ওইদিকে নতুন তখন ঢুকছে, ওনার সাথে কথা বলে হয়তোবা জানা কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে। সো ওনার কাছে যখন দৌড়াদৌড়ি করে সবাই 2-3 দিনের ভিতরে সবকিছুই করে সাথে সাথে খালামণিকে নিয়ে যাওয়া হয়। হুজুর দেখা মাত্র বলে যে এখানে আমি কিছু করতে পারবো না। এখান থেকে কিন্তু গল্পটার আসল মানে থ্রিলারটা বের হচ্ছে যে উনি যখন ছোট ছিলেন, একদম 7 থেকে 8 বছর, মানে আমার খালামণি যখন, আমার নানু যখন পালতে নিছিল তাকে 7 থেকে 8 বছর, তখন থেকে একটা জিন, উনি একটা পুকুর পাড়ে গেছিল। পুকুর পাড়ে যাওয়ার পর ওই পুকুর পাড়ে রাত 12টা কিংবা 1টা বাজে। তো গ্রামের মেয়েরা ছোটবেলায় অনেক ডানপিটে টাইপের হইতো। ওনারা শীতকাল হলে সবজি মবজি রাতের বেলা খেতে গিয়ে এই সবাই মিলে সবজি একজন এক একটা তুলে এনে রান্না বান্না করবে, এটাই তাদের মজা ছিল। 12টা বাজে যখন সে যায়, তখন নাকি তাকে হচ্ছে ওই জিনটা তাকে হচ্ছে দেখেন, তাকে নাকি ভাল লাগে। ভাল লাগার পরে এই জিনটা ছিল আবার শয়তানের পূজারী জিন। আমরা জানি আল্লাহ সৃষ্টিতে যেমন মানুষ জাতি আছে, জিন জাতিও আছে। মানুষ জাতির ভিতরে যেমন ভালো মন্দ আছে, জিন জাতির ভিতরেও সেম ভালো মন্দ আছে। আমরা জানি যে ভালো জিন যারা, তারা তো আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। অ্যান্ড আরেক দিকে অন দ্য আদার হ্যান্ড যারা খারাপ জিন আছে, তারা নানা ধরনের প্রলোভনাতে মানুষকে ফেলে তাদের থেকে নানা ধরনের শক্তি বা তাকে ক্ষতি করে তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেন। এই ক্ষেত্রে জিনিসটা হয়েছে কি, তো এই জিনটা ছিল খুবই মানে দুষ্ট প্রকৃতির
একটা জিন। তো ছোটবেলা থেকে যখন আমার খালামণিকে তার পছন্দ হয়েছে, খালামণির সাথে সে আস্তে 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 থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো আমার খালামণির বিয়ে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তেমন কোনো কাহিনী জানা যায় না। বিয়ে দেওয়ার পরে ওই জিনটা তখন আর জিনিসটা মেনে নিতে পারে না। ওই জিনটা তখন নানাভাবে আমার খালামণিকে টর্চার করার মাধ্যমে সে করে যে মেরে ফেলবে তাকে। তারপর আমার নানা ভাই যে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, ওই হুজুরটা তাকে বলেছিলেন যে তাবিজ আর পানি দিলে সে হয়তোবা সুস্থ হয়ে যাবে। কিন্তু তাবিজ আর পানি দেওয়ার পরও সুস্থ যতদিন ছিল ততদিন হয় নাই, মানে হালকা সুস্থ হয়েছে। কিন্তু তারপরে একটা টাইম যায় যে আমি তো বললামই উনি ফাঁসি দিতে গেছে। তারপরে ওই হুজুরের খোঁজ নিতে গিয়ে জানা যায় যে হুজুর নাই। ওই হুজুরটা বেসিক্যালি একটা তাবিজ দিয়ে তাকে ওই জিনটাকে তার আয়ত্তে আনতে চাইছিল। আয়ত্তে নয়, হুজুরটা নিজের শক্তি বৃদ্ধি করতো। আমরা এরকম অনেক জানি যে আজকালকার ঢাকা শহরে নানা ধরনের ভূতের কাহিনী মানুষ বলে। এর ভিতরে অনেক তান্ত্রিকরা আজকালকার বের হচ্ছে, যারা বলে যে আমি এটা করে দিব, এটা করে দিব। তো এই ক্ষেত্রে আমি মানুষদেরকে একটা সাজেশন দিতে পারি যে আপনারা যাবেন বুঝে শুনে এবং ভালো মানুষের কাছে যাবেন, ফ্রড কারো কাছে যাবেন না। যদি আপনি ফ্রড কারো কাছে যান, আপনার এরকম বিপদে পড়তে হবে। এমন আপনজনই আজকাল মানে অন্যরকম ব্যবহার করে ফেলে। সো আমি যেটা বলতে যাচ্ছি যে যখন উনি জানতে পারলেন যে ওই হুজুরটা তান্ত্রিক সিদ্ধ ছিল এন্ড উনি ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল, উনি ওই জিনটাকে মানে কবজা করে তার শক্তি বৃদ্ধি করতে চাইছিলেন, কিন্তু তিনি এটা পারেন নাই। তারপরে যখন কাশ্মীরের ওই হুজুরটার কাছে নিয়ে যাওয়া হয়, তান্ত্রিকটার কাছে নিয়ে যাওয়া হয়, হুজুর না, উনি তান্ত্রিক ছিলেন, উনি হিন্দু ধর্মাবলম্বী। কাশ্মীর ইন্ডিয়ার কাশ্মীর, ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে ওই হুজুরটা আমাদের মুন্সিগঞ্জে আসছিল। ওই দিন নিয়ে যাওয়ার পরে যখন হুজুরটা তখন দেখেই সাথে সাথে বলে যায় যে এটা অনেক পাওয়ারফুল জিন, আমি এখানে আমার কিছু করার নেই, অনেক লেট হয়ে গেছে, আপনারা যদি আগে নিয়ে আসতেন আমি কিছু একটা করতে পারতাম। তো ওনার শক্তি বৃদ্ধি করার জন্য মাঝখানে ওনাকে দিয়ে নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে ওই হুজুরটাকে দিয়ে। উনি এটাও মেনশন করেন যে আপনারা ইন দা পাস্ট যার কাছে গেছিলেন, উনি আপনাদেরকে জাস্ট কিছুই না ইউজ করতে চাইছে, ইউজ করে আপনার মেয়ের সাথে যেই জিনটা আছে তাকে ব্যবহার করে সে তার শক্তি বৃদ্ধি করতে চাইছে, কিন্তু পেরে উঠে নাই। তো এটার পরে এখন সবার মনে টেনশন, আমার নানুরা কান্নাকাটি করে ভেঙে পড়ে, ফ্যামিলি সবাই। এন্ড আমি তখন আই গেস আমার বয়স 17-18। সো আমাকে ফ্যামিলিতে তেমন ভাবে জিনিসটা জানানো হইতো না, কজ এই বয়সে না প্রত্যেকটা ছেলে একটু কিউরিয়াস থাকে যে কি হইলো না হইলো। এখন ফ্যামিলিতে যেহেতু এটা ভয়ের বিষয়, তাই জানাতে দিতে চায় নাই। তো আমি জিনিসটা পরে জানতে পারি, কিন্তু তারপরে যখন ওনাকে বলা হয় যে আপনি ভুল হুজুরের কাছে গেছেন, তো আমার নানুরা সবাই ভেঙে পড়ে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে এখন এটার উপায় কি, আমরা এখান থেকে বাঁচবো কিভাবে? তো হুজুরটা বলে যে এখন এখান থেকে তো বাঁচার কোনো উপায় নাই, আপনি যতদিন মেয়ে বাঁচবে মেয়েকে একদম ভালোভাবে যত্ন সহকারে রাখেন, আর আমি আমার যথাসম্ভব চেষ্টা করব জিনিসটাকে কোনোভাবে ঠিক করার জন্য। কিন্তু কোনোভাবেই তাকে নিয়ে যখন বাসায় যাওয়া হবে, কোনোভাবেই বট গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না রাতের বেলা, বট গাছের নিচে যাওয়া যাবে না, এটা সবাই মাথায় রাখে। তো আমার খালামণি অতদিনে অনেক বেশি সিক হয়ে গেছিল, উনি ঠিকমতো হাঁটাচলা করতে পারতো না। অ্যাজ আই মেনশন বিফোর যে ওনার হাতের হাড্ডি এন্ড কবজি থেকে শুরু করে একদম সবকিছু বলতে ওনার বডিতে কিছুই নাই। তো ইন দ্য মিন টাইম ওনার বেবিও একটু বড় হয়ে গেছে। তারপরে ওনাকে ওই দিন নিয়ে যেতেছে বাসায়, ওই দিনই কাহিনী, কিন্তু হুজুরের থেকে বাসায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতেছে। এখন রাস্তাঘাটে তো কত গাছ থাকে, মানুষ তার এটা বুঝবে না যে কোন দিক দিয়ে কোথায় কোন গাছ পড়বে। বাই এনি চান্স এখন ভুলে বলতে পারেন, অথবা কোন একটা ইন্টেনশনালি নাইট আনইনটেনশনালি উনি যখন যাচ্ছিলেন, তখন ওই গাছটা নিচ দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয়। তারপরেই তার জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায়টা শুরু হয়। এন্ড এরপরে তারপরের দিন সকালবেলা আমার খালামণিকে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা যেতে দেখা যায়, মানে তার জীবন ওখানে শেষ হয়ে যায়, মারা যায় উনি। এন্ড ওনার যখন মারা যায়, ওনার চোখের এখান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, বডির এই পার্ট, মুখ, হাত ফুল নীল হয়ে গেছিল। মানুষের বডিতে রক্ত না থাকলে, ফ্যাকাশে হয়ে গেলে যেরকম অবস্থা হয় ওরকম অবস্থা হয়ে গেছিল। এখন পোস্টমর্টমের বিষয় আসি, অনেকে মনে করছিলেন তখন যে এটা মার্ডার হইতে পারে বা কোনো একটা কেস হইতে পারে, কিন্তু রক্ত এভাবে ফেড হয়ে গেছে। তারপরে তার বডির অবস্থা খুবই খারাপ, তাকে দেখার মতো না, চোখগুলা গর্ত থেকে বের হয়ে আসছে। ফাঁসি নিলে আমরা যতদূর জানি যে হয়তো আপনারাও জানেন যে জিভটা বের হয়ে আসে, ওনার জিভটা এই পর্যন্ত বের হয়ে আসছিল। তারপরে ওই হুজুরের কাছে যাওয়া হয়, হুজুর তখন বলে যে আমার আর কিছু করার নাই, এটা জিনটা এরকম করছে। কাহিনী কিন্তু এখানে শেষ না। এটার পরে হয় কি, আমার খালামণি যখন মারা যায়, তার দাফনের কাজ কাম শুরু করা হবে। তো দাফনের জন্য তার লাশকে যখন রাখা হয় বাসার বাইরে, তার লাশ 1.5 ঘন্টার জন্য ছিল না ওই প্লেসটাতে, কেউ পায় নাই। হ্যাঁ, এটা আমাদের বাসা থেকে শুরু করে আমাদের অত্র এলাকায়, আপনি যদি মুন্সিগঞ্জের, আমি যেই প্লেসটার কথা মেনশন করলাম চরকিশোরগঞ্জের ওইদিকে, ওখানে গিয়ে আপনি যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন যে মিথ্যা পরিবারের মিম নামে একজন মেয়ে ছিল অ্যাডপ্ট করা, ওনার আম্মুর নাম মিনা, তো ওনার মেয়ে এই অবস্থা হয়েছে, আপনাকে সবাই বলে দিবে এই কাহিনীটা, এলাকার মুখে মুখে সবার। এটা অনেক একটা ডিপ কাহিনী ছিল, তো সবার মুখে মুখে এই জিনিসটা ছড়ায় গেছে। তো 1.5 ঘন্টা পর্যন্ত গ্রামের অনেক মানুষ আসে তাকে দেখতে, লাশ শেষবারের মতো। কিন্তু আসার পরে তাকে ওই জায়গাটাতে 1.5 ঘন্টার জন্য, ওই লাশটা যে রাখছে গোসল দেওয়ানোর জন্য, সেখান থেকে 1.5 ঘন্টার জন্য পাওয়া যায় না। 1.5 ঘন্টা পরে
যখন পাওয়া যায় তার লাশটাকে, লাশের কোনো আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু লাশ থেকে অনেক সুন্দর একটা আতরের গন্ধ, এটা আতর বলতে কি বেলি ফুল, তারপর দোলন চাপা, সুন্দর সুন্দর সুইট স্মেলের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর একটা সুইট স্মেল পাওয়া যায় তার ওই কাফনের কাপড় থেকে। এটা করার পরে আস্তে ধীরে টাইম যাইতে থাকে, তার দাফন টাফন সবাই আর জিনিসটা না বাড়ায় তার দাফন করে দেওয়া হয়। দাফন করার পরে টানা 7 দিন আমরা শুনছি এটা এই তার কবরের আশপাশ দিয়ে গেছে, কান্নার আওয়াজ পাইছে। ইভেন আমার নানু যখন হচ্ছে বাসায় রাতের বেলা ঘুমায় থাকতেন, টিনের বাসা ছিল, অ্যাজ আই মেনশন বিফোর, টিনের বাসা ছিল। সো আইসে হঠাৎ হঠাৎ করে ইট পাথর পাটকেল ধামধুম করে পড়তেছে। এটা হচ্ছে হয়তো রাত 3:30 থেকে 4:30টার ভিতরে। তখন তো আমার যতদূর মনে হয় গরমকাল ছিল, 4:30টার ভিতর আজান দিয়ে দেয় আমি যতদূর জানি। আজানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত 3-4 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত অঝোর শব্দে মনে হয় পাথরের বৃষ্টি হইতেছে। তারপরে আমার নানু একদিন এভাবে চলে যায় 4 দিন পরে একটা মিলাদ হয় আমাদের মুসলিম মানে কান্ট্রিতে, এন্ড মুসলিম মানে রিলিজিয়ান অনুযায়ী। তো 4 দিনের পার হওয়ার পরে 5 নাম্বার দিন আমার নানু যখন হচ্ছে ঘরে আবার ঘুমাইছিল, হঠাৎ করে গেটটা নক করা হয়। নক করার পরে আমার নানু শুনে যে মা আমার খুব কষ্ট হইতেছে, আমার নাও তুমি বাঁচাও আমাকে। পরিবারে তখন অনেক শোকের পাহাড় নেমে পড়ে। আমার নানু তখন আল্লাহর রহমতে আমার নানু অনেক ভালো একজন মানুষ ছিলেন, তো উনি তখন নিজেই দায়িত্ব নিয়ে তার বাচ্চাকে আমার নানু অ্যাডপ্ট করে, এন্ড বাচ্চাটার বয়স আজকে 7-7.5 বছর। আমি চাইলে বাচ্চাটাকে আপনাদের কাছে এনে দেখাইতে পারবো। ওই বাচ্চাটাকে যদি আপনি এখনো নিয়ে আসি, বাচ্চাটা এখনো বলবে যে আমি আমার মাকে দেখি মাঝে মধ্যে। তার মা তার সাথে এসে মাঝে মধ্যেই কথা বলে যায় রাতের বেলা, এটা কেউ জানে না। সকালে উঠে তার নানুকে বলে, সে ছোটবেলা থেকে জন্মের পরে থেকে তার মাকে কখনো দেখে নাই, সে আমার নানুকেই মাম বলতো, ঠিক আছে। তারপরে ছোটবেলা থেকে বলতে বলতে এখন 7-8 বছর হয়েছে, কিন্তু প্রায় সময় তার মুখ থেকে শোনা যায় যে তার আম্মু রাতের বেলা এসে তার সাথে দেখা করে যায়।